আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যুদ্ধের একেবারে হালনাগাদ কতগুলো খবর বলে নেই। আজকের এই দিনে আমি যখন এই ভিডিওটি করছি শুক্রবার দিন, তো এই দিনের খবর হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করছেন যে তিনি আমেরিকার পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের তেল ক্ষেত্রগুলোতে আগামী 10 দিন কোনো হামলা হবে না। তেল ক্ষেত্রের বাইরে অন্য যে সকল স্থাপনা রয়েছে সেখানে তারা হামলা চালাবে। এই গেল এক কথা। ২ নম্বর হলো যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে খেলাধুলা, সেই খেলাধুলাকে ইরান বিশ্বাস করছে না। তারা বলছে এটা একটা টাউট। অতীতে আমরা যে কয়বারই তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, চুক্তি করেছি, তারা মানেনি। এমনকি শান্তি আলোচনা চলেছে, নেগোসিয়েশন চলেছে, ঠিক একদিকে আলোচনার টেবিলে আমরা উপস্থিত, সেই সময় ইরানে আক্রমণ করেছে। একবার দুবার নয়, বহুবার। তো কাজেই এবারে যে যুদ্ধ, সেটার একটা পার্মানেন্ট সলিউশন আসতে হবে। এই যুদ্ধ আগামীতে আর হবে না। এবং আমাদের কিছু দাবি দেওয়া আছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলো তাদেরকে সামাল দিতে হবে, পূর্ণ করতে হবে। যুদ্ধের আজকের দিন পর্যন্ত তারা বলছে আমাদের কত অ্যাবাউট $240 বিলিয়ন তারা ক্ষতিপূরণ দাবি করেছে। অন্যদিকে উপর্যুপরি ইরান আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলে, এবং ইসরায়েলের এখন এই যে যুদ্ধের দামামা, এটা ইসরায়েলি জনগণের জন্য অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। একটা খবর দেখলাম যে ইসরায়েলের বিভিন্ন রেস্টুরেন্টে লোকজন খাওয়া দাওয়া করে তারা বসে থাকে বিল না দেওয়ার জন্য, যে হঠাৎ করে যদি কোনো ইরানি মিসাইল আসে বা ধরেন কোনো ড্রোন আক্রমণ হয়, সেক্ষেত্রে তারা সেখান থেকে দৌড়ে পালাই যেতে পারবে, বিল দিতে হবে না। এটা একটা ফটো কার্ড আসছে এবং বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো এটা প্রকাশ করেছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে ইসরায়েলের মাটিতে ইরানের যে আক্রমণ, এটা হররোজ কী পরিমাণ হচ্ছে। বড় বড় শহরগুলোতে ডেইলি যদি এভাবে শত শত আক্রমণ না হয়, তাহলে সাধারণত এই যে রেস্টুরেন্টে বসে মাগনা খাওয়ার যে অভিলাষ, এই ধরনের মনোবৃত্তি তৈরি হয় না। তারা বোঝার চেষ্টা করুন যে ইরান কী পরিমাণ আক্রমণ সেখানে চালাচ্ছে। অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, সে রীতিমতো পাগল হয়ে গেছে। একবার বলছে যে ইরানের যারা লোকজন, তারা তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নিয়োগ দিতে চাচ্ছিল, আমি না করে দিয়েছি। আবার বলছে যে এতদিনের মধ্যে ইরান আত্মসমর্পণ করবে, এটা তাদের শেষ সুযোগ, আদারওয়াইজ ইরান শেষ করে দেওয়া হবে। আবার একটু পর বলছে যে ইরান এটা বোগাস, তারা যে তাদের কিচ্ছু নাই, আমরা সব কিছু শেষ করে দিয়েছি। আবার তারপরে বলছে যে তারা এত দক্ষতার সাথে যুদ্ধ করছে, যেটা লাউজি যুদ্ধ করছে। তারপর যে কথাগুলো বলছে যে ইরান আমাদের সাথে যে আলোচনা করবে, তাদের কোনো লোকই নেই, তারা ভয় পাচ্ছে যে যদি প্রকাশ্যে আসে তাহলে আমরা তাদেরকে মেরে ফেলব। তারপর সে বলছে যে আমরা যুদ্ধবিরতি করব না, ইরানকেই এগিয়ে এসে আমাদের কাছে হাতে পায়ে ধরে আমাদেরকে রাজি করাতে হবে। এখন এই কথাগুলো সবই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, এবং সেই গণমাধ্যম যেন তেন গণমাধ্যম নয়। এটা হলো যে আমেরিকা এবং ইউরোপের বড় বড় পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস, সানডে টাইমস, লন্ডন টাইমস, দ্য গার্ডিয়ান, এই সমস্ত পত্রপত্রিকা। ফলে আপনি বোঝার চেষ্টা করুন যে আমেরিকার যে জনমত এই মুহূর্তে কোথায় আছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা চিন্তিত যে এই লোকটা হয়তো মারা যাবে বা যে কোনো সময় হার্ট ফেল করবে, হার্ট অ্যাটাক করবে। তারও তো বয়স প্রায় 80 বছরের কাছাকাছি, এলোমেলো হয়ে গেছে সব কিছু। অন্যদিকে ইরানের যে তেহরান টাইমস, তারা একটা নির্ধারণ, একটা যাকে বলা হয় কার্টুনিক আছে, এবং সেখানে একটা হেডলাইন দিয়েছে। হেডলাইনটির অর্থ হলো বনের যে শুয়োরগুলো রয়েছে, দাতাল শুয়োর রয়েছে, তো হঠাৎ যদি আপনি দেখেন যে এই শুয়োরগুলো আকাশে উঠতেছে, পিক আকাশে উঠতেছে, ওটা যেদিন দেখবেন সেদিন হয়তো
ইরানের সাথে আমাদের একটা মানে আমেরিকার সাথে আমাদের একটা সমঝোতা হলেও হতে পারত। বুঝতে পারেন যে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। এ গেল এক। অন্যদিকে এই যে যুদ্ধ বলেছি, এটার সাথে একটা সারা দুনিয়াতে একটা যাকে বলা হয় মাফিয়া চক্র আছে, যারা অস্ত্র ব্যবসা করেন, আন্ডারওয়ার্ল্ডের মাদক ব্যবসা করেন, এবং এই সময়টাতে যারা আমেরিকাতে মাদক সরবরাহ করেন, তারা এই সময়টা থেকে যাকে বলা যেহেতু সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ যুদ্ধের দিকে, আর এই সুযোগে তারা আমেরিকাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মাদক ঢুকিয়ে দিচ্ছে। সমাজ শেষ। এই সময়টাতে যারা বিভিন্ন আর্মস সাপ্লাই করে, আমাদের বাংলাদেশে ধরেন সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে যারা অস্ত্র সাপ্লাই দেয়, আপনি কি তাদের নাম জানেন? নাম জানেন না, আমিও জানি না, কিন্তু কেউ না কেউ তো সাপ্লাই দেয়। কল্পনা করতে পারেন যে গোপনে ট্যাঙ্ক, অস্ত্র, গোলা বারুদ কি পরিমাণ প্রতি বছর বাংলাদেশে আমদানি করা হয়, এবং এর থেকে কি পরিমাণ কমিশন যারা নেয়, তাদের নেটওয়ার্ক কোন পর্যায়ে, এবং তারা কারা। যে স্বাধীনতার পরে এখনো পর্যন্ত বাংলাদেশে একজন আপনি পাবেন না যে বাংলাদেশে তারা এই সেনাবাহিনীকে অস্ত্র সাপ্লাই দিয়ে এই বাড়ি গাড়ি শিল্প কলকারখানা করেছে। ইটস এ আন্ডারওয়ার্ল্ড। সিমিলারলি এই যুদ্ধের ময়দানে যে অস্ত্র ব্যবসা হয়, পৃথিবীর যে সকল দেশ অস্ত্র উৎপন্ন করে, যেমন ধরুন মার্কিন F-16 বিমান বা F-35 বিমান, কিংবা ধরুন তাদের যে সকল পরমাণু প্রযুক্তি রয়েছে, জাহাজ শিল্প রয়েছে, এমনকি তাদের যে বোয়িং কোম্পানিগুলো রয়েছে, এর 90% কাঁচামাল সামগ্রী এটা তো একটা সাপ্লায়ার আছে, কখনো দেশের ভিতরে, কখনো দেশের বাইরে। তো এই যে যুদ্ধ সংক্রান্ত এবং অস্ত্র সংক্রান্ত যে ব্যবসা, এটা কনভেনশনালি হয়, কিন্তু এই যুদ্ধের সময় এই ব্যবসাটা কয়েক হাজার গুণ কিংবা কয়েক লাখ গুণ এটা হয়ে যায়। ফলে কি হলো, যারা এই ব্যবসা চালাচ্ছে তারা তো লালে লাল। তাদের হাতে এত ক্ষমতা যে পুরো সেনাবাহিনীকে তারা কিনে নিতে পারে, তাদের হাতে এত ক্ষমতা, তারা যে কোনো কাজ করতে পারে। ফলে ডোনাল্ড ট্রাম্প চাইলেও তিনি এই যুদ্ধ থেকে বেরোতে পারবেন না, আর ইরানও এই যুদ্ধ থেকে এই মুহূর্তে বের হবে না। এর কারণ হলো, এবং ইসরায়েলও বের হবে না। ইসরায়েল যে অবস্থায় আছে, তার সমস্ত রাজনৈতিক অবস্থা চাপা পড়ে আছে, সব কিছু বাদ দিয়ে মানুষ শুধু নিজেরটা চিন্তা করতেছে, ইয়ানবসি আজকের দিনের কথা চিন্তা করছে। এনি ক্রাইসিস, যখন একটা দেশে খুব মারাত্মক ক্রাইসিস হয়, আমজনতার ক্ষতি হয়, সাধারণ জনগণের ক্ষতি হয়, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু সমাজে যারা নেতৃস্থানীয় যারা লোকজন আছে, তাদের মধ্যে যারা ধড়িবাজ, তারা ওই সময়টাতে সবচেয়ে বেশি বেনিফিট হয়। সেম কাজ ইরানে হচ্ছে, ইসরায়েলে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, এবং ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন দেশ, ব্যক্তি, প্রতিষ্ঠান, তারা এই সময়টাতে এই যুদ্ধকে কেন্দ্র করে যে বাণিজ্য, এই বাণিজ্যতে যে অর্থ তারা উপার্জন করেছে, সেই অর্থের মূল্যমান কত কল্পনাই করতে পারবেন না। এটা যুদ্ধের পরে বোঝা যাবে। তো কাজেই ইরান এবং আমেরিকার যুদ্ধ সহজে থামছে না। থামার কতগুলো লক্ষণ আছে। প্রথম লক্ষণ হলো যে একটি পক্ষ সম্পূর্ণরূপে পরাজিত হবে, আমেরিকা অথবা ইরান সম্পূর্ণরূপে পরাজিত হবে, যুদ্ধ থেমে যাবে। কিন্তু সেক্ষেত্রে আবার নতুন করে যুদ্ধ শুরু হবে অন্য সেক্টরে। যেমন আমেরিকা যদি জিতে যায়, তাহলে সে প্রতিশোধ নেবে। এমনকি বাংলাদেশে দেখবেন যে তাদের দাপট, সেন্ট মার্টিন সে 1 মিনিটের মধ্যে দখল করে নিয়ে যাবে, কোনো রকম লাজ লজ্জা থাকবে না। আবার যদি আমেরিকা পরাজিত হয়, বাংলাদেশের যারা লোকজন রয়েছে, ইরানপন্থী লোক, ইসলামপন্থী লোক, জামাতপন্থী লোক বা অন্যান্য যারা আছেন, তারা এই পশ্চিমা সংস্কৃতির যে সমস্ত লোকজন ছিল, তাদের প্রতি যে চড়াও হবেন না, কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে অরাজকতা কিন্তু চলতে থাকবে যুদ্ধের জয় পরাজয়ের পরেও, যে পক্ষই হোক না কেন। তাহলে যেটি বললাম যে এক পক্ষের সম্পূর্ণ পরাজয়। দ্বিতীয়ত হলো, উভয় পক্ষ যখন দেখতেছে আর পারছি না, যুদ্ধে উভয়েরই ক্ষয়ক্ষতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে আসলে রিগেইন করা সম্ভব না, চালানো সম্ভব না, তখন তারা সমঝোতে আসে, চুক্তিতে আসে। এছাড়া সাধারণত এটা হয় না। যুদ্ধ মানে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে এভাবে হয় না। ফলে ইরান এবং আমেরিকার যুদ্ধ দীর্ঘমেয়াদে চলবে। কিন্তু এই যে দীর্ঘমেয়াদে সেখানে যুদ্ধ চলবে,
তার জন্য আমাদের প্রস্তুতি কী? এখানে একটা কথা বলি যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা অদ্ভুত অর্থনীতি। সারা পৃথিবী যখন খারাপ যায় আমাদের তখন ভালো যায়, আর সারা পৃথিবী যখন ভালো যায় আমাদের তখন খারাপ যায়। কারণটা কি? কারণটা হলো আমরা যে সকল প্রোডাক্ট তৈরি করি, লো প্রোডাক্ট, মানে যেমন গার্মেন্টস, খুব কম দামের গার্মেন্টস। এখন ইউরোপ আমেরিকার যারা লোকজন আছে তারা ভালোর সময় দামি দামি পোশাক পরবে, তো সেখানে সেন্ট মাইকেল, মার্কস অ্যান্ড স্পেন্সার, যারা যারা তো না, যারা অত দামি ব্র্যান্ড না, ধরুন ক্যানালি, ডানহিল, তো গুচি, তারপর ধরুন অন্যান্য ইল্লি, যে সকল মানে খুব দামি ব্র্যান্ড আছে, তো এই সকল ব্র্যান্ডের কাপড় চোপড় তারা বাদ দিয়ে তখন বাংলাদেশের কম দামের পোশাক, গুলিস্তানের পোশাক পরা শুরু করে দেবে, ফলে আমাদের ইকোনমি দাঁড়িয়ে যায়। এই যুদ্ধের সময় সমস্ত মানুষ পালায়, এখন তাদের ঘর ঝাড়ু দিতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, মানে এই যে কাজগুলো, অড কাজগুলো, এই কাজ করার জন্য লোক লাগবে, বাংলাদেশ থেকে লোক নিতে হবে। আবার যুদ্ধের পরে পুনর্গঠন হবে, দেশগুলো পুনর্গঠন হবে, সেখানে প্রচুর কনস্ট্রাকশন কাজ কারা করবে? বাঙালিরা করবে, ইকোনমি দাঁড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো রাজনৈতিক প্রজ্ঞা, লিডারশিপ কোয়ালিটি। আর এগুলো যদি না থাকে তাহলে কি হচ্ছে, এই যে আমাদের যে চিরাচরিত যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের যে সুফলগুলো সেগুলো আমরা না পেয়ে বরং আমরা আরও এই যুদ্ধের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে আমরাও সর্বনাশের পথে এগোতে থাকব। আশা করি রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতায় আছেন তারা সতর্ক হবেন, পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং আমাদের দেশটা যেন টিকে থাকে সেইভাবে ধীর স্থিরভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।